হ্যাঁ পাচ্ছি। দেখেন আজকে যেটা করবো এটা হচ্ছে বাজেটারি কন্ট্রোল। আপনারা জানেন বাজেট জিনিসটা কি? বাজেট কাকে বলে? বাজেট কি? হোয়াট ইজ বাজেট? বাজেট হচ্ছে allocation for a certain period of time. Allocation for a certain period of time. Good. আচ্ছা, বাজেটটা মূলত হচ্ছে একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে? নিউমেরিক্যাল ক্যালকুলেশন অফ আপনার কস্ট হতে পারে, এক্সপেন্স হতে পারে, যাই হোক আপনি পুরো যে খরচটা করবেন এটার একটা নিউমেরিক্যাল ফর্ম, ঠিক আছে? আপনি এটাকে টাকার অঙ্কে হিসাব করলেন যে আপনার কস্টিংটা কিরকম হতে পারে, কোন খাতে কত হতে পারে, সেটাই হচ্ছে কি বাজেট। দেখেন ফর ইফেক্টিভ রানিং অফ আ বিজনেস ম্যানেজমেন্ট মাস্ট নো হাউ টু ইনটেন্ড অ্যাকমপ্লিশ অবজেক্টিভস অফ বাজেট। দেখেন আমরা প্রথমে দেখি যে বাজেট কাকে বলে। আ বাজেট ইজ আ প্ল্যান এক্সপ্রেসড ইন কোয়ান্টিটেটিভ, দেখেন নট কোয়ালিটেটিভ, কোয়ান্টিটি মানে একটা নিউমেরিক্যাল ফর্মে থাকবে, ঠিক আছে? কোয়ান্টিটেটিভ ইউজুয়ালি মনিটারি টার্ম কভারিং আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, ইউজুয়ালি আ 1 ইয়ার। দেখেন এখানে কয়টা কথা বলেছে। আপনি যখন বাজেট কি সেটা লিখবেন তখন বাজেটটা কি হবে? একটা প্ল্যান। দেখেন বাজেটটা কি হবে? একটা প্ল্যান। সেই প্ল্যানটা কি রকম হবে? মনিটারি প্ল্যান। এবং এই প্ল্যানটা মনিটারি প্ল্যান মানে কি আপনি গুনতে পারছেন, আপনি কাউন্ট করতে পারছেন। সো এটা কি কাউন্ট করতে পারলে এটা কি কোয়ান্টিটেটিভ, এটা কি কোয়ান্টিটেটিভ। তাহলে আপনি এবার এই যে পুরো প্ল্যানটা করছেন কোয়ান্টিটেটিভ, এটা অবশ্যই একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। দেখেন স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। তাহলে আপনি বাজেটের সংজ্ঞাটা এখানেই মুখস্থ করে ফেলতে পারেন। দেখেন আ বাজেট ইজ আ প্ল্যান এক্সপ্রেসড ইন কোয়ান্টিটেটিভ। দেখেন এক্সপ্রেসড ইন কোয়ান্টিটেটিভ আপনি এভাবে বলতে পারেন আ বাজেট ইজ আ numerical term or quantitative term usually covering a specific time, period of time, covering a specific period of time. আপনার বাজেটটা অবশ্যই একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের মধ্যে হবে। হয়তো সেটা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 5 বছর হতে পারে, কিন্তু আপনি যদি সেখানে টাইম ফিক্স না করেন তাহলে কিন্তু আপনি ঠিকভাবে বাজেটটা করতে পারবেন না, ঠিক আছে? তো দেখেন না বাজেট ইজ আ quantitative or financial statement that contains the detailed plans and policies. দেখেন এই বাজেটটা কিন্তু আপনার ডিটেইলড একটা প্ল্যান এবং পলিসি দিবে যেটা আপনার ফিউচারে একটা জিনিসকে কাউন্ট করতে সুবিধা হবে, ঠিক আছে? ধরেন আপনি একটা বিজনেস করবেন, এখন প্রথমে অবশ্যই আপনাকে একটা বিজনেস মডেল দাঁড় করাতে হবে। এখন সেই বিজনেস মডেলটা যখন আপনি দাঁড় করালেন তখন তো অবশ্যই আপনি সেখানে সেই মডেলের মধ্যে কিছু জিনিস রাখবেন, যেমন আপনার বিজনেস কনসেপ্ট, কি নিয়ে আপনি বিজনেস করবেন, আপনার পারপাস অফ বিজনেস। এরপরে আপনি কিসে আসবেন? এরপরে আপনি আসবেন বাজেটে। আপনি যদি বাজেট ফিক্স না করেন আপনার বিজনেস কি হবে, ফান্ডিং কোথা থেকে আসবে, কত বছরের জন্য আপনি একটা প্ল্যান করবেন, একটা প্রোডাক্ট আপনি কত দিনের মধ্যে কত পার্সেন্ট আপনি আর্ন করতে চান রেভিনিউ, প্রত্যেকটা জিনিস আপনার একটা বিজনেস কিভাবে রান করবে, কিভাবে তার ডে বাই ডে ট্রানজাকশন চালাবে, সকল কিছু আপনাকে প্ল্যান করতে হবে। তো এই প্ল্যানগুলো করার জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। A budget is a systematic plan for the utilization of manpower and material resources. দেখেন আপনি একটা বাজেটের মাধ্যমে যেমন ম্যানপাওয়ারের আপনি কাউন্ট করছেন তেমন কি ম্যাটেরিয়ালের কাউন্ট করছেন। এই ম্যানপাওয়ারে আপনার ব্যয় কত, ম্যাটেরিয়াল আপনার ব্যয় কত, আপনি কত ব্যয়ে একটা ম্যাটেরিয়াল ইউজ করে একটা পূর্ণাঙ্গ অ্যাসেট তৈরি করতে পারবেন, কিভাবে আপনি কত টাকার মধ্যে একটা র ম্যাটেরিয়াল ব্যবহার করে একটা ফাইনাল প্রোডাক্ট কাস্টমারের জন্য তৈরি করতে পারবেন। এই সকল কিছুই কোথায় তৈরি হয়? বাজেটের মধ্যে। সকল কিছু কোথায় তৈরি হয়? বাজেটের মধ্যে। আপনি একটা বাজেট করে যদি একটা বিজনেস শুরু করতে পারেন, আপনি যত দ্রুত এটাতে ভালো করতে পারবেন বা রেভিনিউ আর্ন করতে পারবেন, বাজেট বিহীন সেটা আপনি পারবেন না। আপনারা শুনেছেন না, আপনি যদি কোনো কিছু প্ল্যান করেন আপনার কাজটা কিন্তু 50% এগিয়ে গেল। আপনার প্ল্যান সুন্দর মানে কি আপনার সবকিছু ভালো। এরপর যদি কোনো চেঞ্জেস আনতে হয় সেটা মানে টাইম টু টাইম আপনি মনিটরিং করবেন এবং আপডেট করবেন। কিন্তু আপনার কোনো প্ল্যান নাই, আপনি হুটহাট করে নেমে গেলেন। ধরেন আজকে বাসা থেকে আপনি এখানে আসছেন, এখন আপনি সকালবেলা অবশ্যই আপনাকে হিসাব করতে হবে আপনার মানি ব্যাগে যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা, আপনি আসবেন এবং যাবেন। এখন কোনো কারণে যদি আপনার মানি ব্যাগে টাকা না থাকে, আপনি ধরেন খুব মানে হুট করে বেরিয়ে গেলেন, মানি ব্যাগে কয় টাকা আছে আপনি দেখলেন না, তখন কি আপনি রাস্তায় বিপদে পড়বেন না? এবং রাস্তায় কি কেউ আপনাকে হেল্প করবে? এখন কি সেই সিচুয়েশন আছে যে আপনাকে কেউ, ধরেন আপনার 5 টাকার জন্য আপনি ভাড়া দিতে পারছেন না, ভাড়া 20 টাকা, আপনার এখানে আছে 15 টাকা, ওই 5 টাকা আপনি কারোর কাছে পাবেন না। যদি সেটা পেয়ে যান সেটা হচ্ছে আপনার গুড লাক, ঠিক আছে? সো আপনাকে সবকিছুর জন্য বাজেট করে
বের হতে হবে। এবার দেখেন পারপাসেস অফ বাজেট। বাজেট আপনি কেন করবেন? বাজেট আপনি কেন করবেন? দেখেন কমিউনিকেশন। প্রথমত বাজেট এনাবলস টু কমিউনিকেট প্ল্যানস এন্ড কন্ট্রোল ইনফরমেশন। দেখেন বাজেটটা কোথায় কমিউনিকেট করছে? আপনার প্ল্যান এবং ইনফরমেশনের মধ্যে। আপনি কি প্ল্যান করছেন, আপনার কতটুকু ইনফরমেশন আছে, এই দুইটার মধ্যে কোঅর্ডিনেশন কে করে? বাজেট। মোটিভেশন। বাজেট সিক্স টু মোটিভেট ম্যানেজার্স টু অ্যাচিভ অবজেক্টিভস। আপনি বাজেট করা মানে আপনি কিন্তু ওখানে অবজেক্টিভ সেট করে ফেলছেন। অবজেক্টিভ না থাকলে আপনি বাজেট কিভাবে করবেন? সো বাজেট আপনাকে কি করছে? অবজেক্টিভ অর্জন করতে সহায়তা করছে। পারফরম্যান্স ইভালুয়েশন। দেখেন আপনি কিন্তু একটা বাজেট করলে খুব সহজেই পারফরম্যান্স ইভালুয়েট করতে পারবেন। কিভাবে? ধরেন আপনি একটা বাজেটে আপনি ঠিক করে ফেলেছেন যে আপনি আগামী 6 মাসের মধ্যে 1 লাখ টাকা ব্যয় করবেন। 1 লাখ টাকা ব্যয় করে আপনি হচ্ছে সেখান থেকে 1.5 লক্ষ টাকা আর্ন করবেন। এখন এই যে পারফরম্যান্সটা আপনি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিলেন, আপনি কিন্তু 6 মাস পরে গিয়ে যখন দেখবেন আপনার ওই 1.5 লাখ টাকা কি আপনার আসছে, নাকি 1.5 লাখ টাকার কম আসলো, নাকি 1.5 লাখ টাকার বেশি আসলো, তখন কিন্তু আপনি অ্যাকচুয়াল পারফরম্যান্সের সাথে আপনার যে স্ট্যান্ডার্ড সেটাকে মিল করে আপনি বুঝতে পারবেন যে আপনার কর্মীর পারফরম্যান্স কেমন ছিল। ঠিক আছে, খুব সহজেই কিন্তু পারফরম্যান্সটা ইভালুয়েশন করতে পারবেন। অথরাইজেশন। Budget is used to authorize expenditure or pursue certain initiatives once a budget is approved. দেখেন এই যে গভর্নমেন্টের বিভিন্ন ইয়েগুলো দেখেছেন না, এক্সপেন্স গুলো বা প্রজেক্ট গুলো, এই প্রজেক্টের প্রথমে কি করতে হয় বলেন তো? বাজেট সাবমিট করতে হয়। আপনি যখন কোনো কিছু উত্থাপন করবেন, একটা প্রজেক্ট করবেন, সেটা তো অবশ্যই প্রথমে আপনাকে একটা প্রপোজাল দিতে হবে। সো ওই একটা প্রজেক্ট করার সময় আপনি যে প্রপোজালটা দিচ্ছেন তখন কিন্তু আপনি বাজেট দিচ্ছেন। সো ওই বাজেট যদি তখন আপনি না দেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। সো আপনার বাজেট একটা কি, আপনার কোনো কিছু অথরাইজেশন কি করে? সহায়তা করে। কারণ তখন তারা বুঝতে পারবে যে তার একটা প্ল্যান আছে, সে এই টাকাটা ওখানে ইনভেস্ট করে এটা সে অর্জন করবে। সো এখানে আমরা অ্যাপ্রুভ করতে পারি অথবা পারি না, তারা খুব সুন্দরভাবে কিন্তু ডিসিশন দিয়ে অথরাইজ করে দিবে আপনাকে। সো বাজেট বিনা আপনি কোনো কিছু অথরাইজ করতে পারবেন না। আচ্ছা এটা আমরা একটু পরে পড়াই না, এটা একটু কঠিন। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনাদের জন্য নোট করে রাখেন যে এটাকে মানে 5 স্টার করুন। আচ্ছা দেখেন মেথডস ফর সেটিং বাজেট। আপনি যে বাজেট সেট করবেন সেটার অনেকগুলো মেথড আছে। এখন আপনি কোনটা অবলম্বন করবেন, কোনটা ইউজ করবেন, সেটা আপনার বিষয় এবং আপনার ব্যবসায়ের যে ক্যারেক্টারিস্টিক্স, ফিচার, সেগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি বাজেটটা নির্ধারণ করছেন। এখন দেখেন প্রথম মেথডটা কি? ইনক্রিমেন্টাল বাজেটিং। ইনক্রিমেন্টাল বাজেটিং। আচ্ছা ইনক্রিমেন্ট বলতে আপনারা কি বোঝেন বলেন তো? আস্তে আস্তে করে কি হবে? আপ হবে, বাড়বে। এই যে আপনাদের বেতন ইনক্রিমেন্ট হয় না, 1000 করে 2000 করে 5000 করে ইনক্রিমেন্ট হয় না? তো এই যে মনে হয় জুলাইতে একটা ইনক্রিমেন্ট দিল, যারা গভর্নমেন্ট জব করে তাদের জন্য জুলাইতে একটা ছোট্ট ইনক্রিমেন্ট ছিল। তো এই যে ইনক্রিমেন্টের ব্যাপারটা আস্তে আস্তে বাড়বে। তো এই বাজেটটা সেরকম একটা জিনিস। দেখেন ইন ইনক্রিমেন্টাল বাজেটিং ম্যানেজার্স অ্যাড আ পার্সেন্টেজ টু প্রিভিয়াস পিরিয়ডস বাজেট টু টেক অ্যাকাউন্ট এক্সপেক্ট চেঞ্জেস ইন প্রাইস লেভেল। কি বলেছে দেখেন, এই বাজেটটা এরকম হবে, ধরেন আগে একটা বাজেট ছিল হচ্ছে 3 লাখ। আগে একটা প্রজেক্টের বাজেট ছিল 3 লাখ। কি বলেছে? প্রিভিয়াস একটা বাজেট থাকবে, সেই প্রিভিয়াস বাজেটকে তারা আস্তে আস্তে করে বাড়াবে। এখন ধরেন এখানে করলো 4, দেন করলো 5, দেন করলো 5.5, এভাবে করে আস্তে আস্তে করে কিন্তু ইনক্রিমেন্ট হবে। দেখেন প্রিভিয়াস পিরিয়ডের সাথে আপনার যে ফিউচার পিরিয়ড গুলো সেটাকে কি করবে? অ্যাডজাস্ট করবে এবং এক্সপেক্ট করা হবে যে তাদের প্রাইস লেভেলটা আস্তে আস্তে করে বাড়বে, তাদের বাজেটটা কি হবে? আস্তে আস্তে করে বাড়বে। আর যদি এমন হয় যে এটা একটা কস্টের বিষয়, এটা একটা কস্টিং এর বিষয়, এটা রেভিনিউ আসলো, যদি সেটা কস্টিং এর বিষয় হয় তখন কি হবে? আস্তে আস্তে করে এই কস্টিংটা কমবে। আর যদি তাদের বিজনেস বৃদ্ধি পায় তাহলে বাজেটটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে। ঠিক আছে, কারণ আপনারা জানেন যে যেখানে যত বেশি রিস্ক সেখানে তত বেশি গেইন, এটা বুঝতে হবে। আবার যে সব ক্ষেত্রে হয় তা না, অনেক সময় কিন্তু আমরা লস খেয়ে যাই, তাই না? আচ্ছা দেখেন পরেরটা জিরো বেস বাজেটিং। দেখেন এখানে কিন্তু একটা প্রিভিয়াস আপনার স্ট্যান্ডার্ড ছিল, এখন আপনার কোনো প্রিভিয়াস স্ট্যান্ডার্ড থাকবে না, আপনি জিরো থেকে শুরু করবেন। আপনি কি থেকে শুরু করবেন? জিরো থেকে। আপনার নতুন বিজনেস, আগে থেকে কোনো বাজেট নাই, তাহলে আপনি কিভাবে প্রিভিয়াস বাজেট পাবেন? পাবেন না। So দেখেন the zero based budgeting is not based on the incremental approach
previous figures are not adopted as the base. দেখেন এখানে কিন্তু previous কোনো কিছুকে আপনি বেস হিসেবে ধরছেন না। Zero is taken as the base and budget is developed on the basis of likely activities of the future period. দেখেন আপনি এখানে ঠিক করবেন যে আপনার ফিউচারে আপনি কি কি কস্টিং করবেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনি জিরো থেকে বাজেট শুরু করবেন। জিরো থেকে এখন আপনার এই কস্টগুলো অ্যাক্টিভিটিস গুলো বিয়ার করতে আপনার কত টাকা প্রয়োজন, এটার একটা এস্টিমেট করবেন। এটা অবশ্যই আপনি কোনো একজন প্রফেশনালকে দিয়ে এস্টিমেটটা করবেন, আপনি অবশ্যই নিজে পারবেন না যদি আপনি নিজে প্রফেশনাল না হন। বেশিরভাগ সময় কি আমরা ব্যবসায় বিভিন্ন কাজগুলো বিভিন্ন মানুষকে দিয়ে করাই যারা যে বিষয়ে স্পেশালাইজড, ঠিক আছে? তো তাকে দিয়ে আপনি বাজেট প্ল্যান করে নতুন করে একটা বাজেট দিবেন। এটাই কি জিরো বেস বাজেটিং। দেখেন প্রথম দুইটা কি করলাম, একটা ইনক্রিমেন্টাল যেটা আস্তে আস্তে করে বাড়বে, প্রিভিয়াস একটা বেস থাকবে। আর জিরো বেস বাজেট কি আগে থেকে কোনো বেস থাকবে না, জিরো থেকে শুরু হবে, ফিউচারের কস্ট অনুযায়ী আমরা এস্টিমেট করব। এই দুটো কমপ্লিট। দেখেন ক্লাসের পরে ক্লাসে শেষ করে ফেলবেন, বাসায় গিয়ে এটা তাহলে আর দেখতে হয় না। ফাংশনাল বাজেটিং Functional budgeters are drawn up for each department or functions in the business by the specific functional manager. দেখেন একটা বিজনেসে কি অনেকগুলো ফাংশন থাকে না? ধরেন এই একটা এডুকেশনাল অর্গানাইজেশন, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে না? এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু বাজেট আলাদা। আপনার এই যে বিবিএ ডিপার্টমেন্টের বাজেট অনেক বেশি থাকে সবসময়, তাই না? আচ্ছা, কারণ এখানে ধরেন কস্টিংও যেমন বেশি, স্টুডেন্টও তেমন বেশি। সো সব মিলিয়ে আপনার এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যে আলাদা বাজেটগুলো করছেন, সেখানে কি বাজেট থাকতে পারে? দেখেন ক্যাশ বাজেট, সেলস বাজেট, প্রোডাকশন বাজেট। কি বললাম? আপনার খরচের জন্য বাজেট হতে পারে, রেভিনিউর জন্য বাজেট হতে পারে, প্রোডাকশনের জন্য বাজেট হতে পারে, সেলসের জন্য বাজেট হতে পারে। তো সবকিছু আলাদা আলাদা করে আপনি যে বাজেটটা করছেন, এটা কি ফাংশনাল বাজেট। এবার দেখেন মাস্টার বাজেট। আচ্ছা, মাস্টার বলতে আপনারা কি বুঝেন বলেন তো? এক কথায় কি বলে? ধরেন আমরা বলি না একটা মাস্টার ক্লাস, মাস্টার রুটিন, মাস্টার বাজেট, মানে কি একটা ওভারঅল সকল কিছু নিয়ে আপনি যে একটা প্ল্যান করছেন। ধরেন আপনার একটা বিজনেস, এখানে বিজনেসের 4টা ডিপার্টমেন্ট, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল, অ্যাকাউন্টিং, অথবা হচ্ছে ধরেন আরো আছে সেলস ডিপার্টমেন্ট, ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। এখন এই সকল ডিপার্টমেন্টের একটা ওভারঅল মাস্টার বাজেট যখন আপনি করবেন, সেটাকে কি বলা হয়? মাস্টার বাজেট। দেখেন ইট ইজ সামারি বাজেট which incorporate all the functional budgets and the final coordination budget of the period. কি বলেছে দেখেন, মাস্টার বাজেট এমন একটা বাজেট যেটা ইনকর্পোরেট করে কাকে? এই যে ফাংশনাল যত ধরনের বাজেট থাকবে, ফাংশনাল কি অনেকগুলো বাজেট হতে পারে না, অনেকগুলো ডিপার্টমেন্ট হতে পারে, এই সকল ডিপার্টমেন্টের বাজেটের একটা সামারি, একটা সুন্দর সামারি যেটা দেখলে আপনি পুরো বিজনেসটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, পুরো কস্ট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আপনারা কখনো যে কোনো ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টগুলো দেখেছেন? ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট কখনো দেখেছেন? না দেখলে আজকে গিয়ে ওয়েবসাইটে দেখবেন। ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টগুলোর মধ্যে দেখবেন পুরো এক বছরের ব্যাংকের যাবতীয় ডিপার্টমেন্ট, যাবতীয় কস্টিং, যাবতীয় রেভিনিউ, যাবতীয় আপনার হচ্ছে ওদের যে লোন দেয়, ক্রেডিট দেয়, প্রত্যেকটা জিনিসের আলাদা করে সবগুলোকে একটা পার্টের মধ্যে একটা অ্যানুয়াল বাজেট করা হয়, একটা অ্যানুয়াল রিপোর্ট দেওয়া হয়। সেখানে সাস্টেইনেবিলিটি রিপোর্ট আলাদা থাকে, অ্যানুয়াল রিপোর্ট আলাদা থাকে। ওগুলো করলে আপনি পুরো সবকিছুর ধারণা পেয়ে যাবেন। সো এই যে সবকিছুকে একত্র করে যে বাজেটটা দেওয়া হচ্ছে, সেটা কি? মাস্টার বাজেট। আচ্ছা, এবার দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ফিক্সড বাজেট। একটা কি ফিক্সড বাজেট, একটা ফ্লেক্সিবল বাজেট। দেখেন একটা জিনিস ধরেন হচ্ছে ফিক্স, ধরেন আপনি কোন একটা সেলস কোম্পানিতে মানে জব করেন, যেখানে হচ্ছে ওদের মূল টার্গেটটা কি? সেলস। এখন আপনি হচ্ছে সেলস এক্সিকিউটিভ অথবা সেলসম্যান, যাই হোক, আপনি ছোট ধরেন আর বড় কোনো ডেজিগনেশন ধরেন, যাই ধরেন, আপনাকে ধরেন দিয়ে দিল যে আপনাকে 30% এই মাসের মধ্যে আপনাকে 30% সেল করতে হবে। এটা কি? ফিক্স। এটা কিন্তু কোনো চেঞ্জ করো না। সে কিন্তু দেখলো না যে আপনি কোন সিচুয়েশনে আছেন বা এখন ইকোনমি কোন সিচুয়েশনে আছে, সেটা দেখবে না। আপনাকে 30% দিয়ে দিল যে আপনাকে 30% কমিশন আনতেই হবে বা 30% সেল আপনাকে করতেই হবে। আর একটা জায়গায় আপনাকে বললো একটা ফ্লেক্সিবিলিটি রাখবে। ধরেন প্রথম মাসে আপনাকে দিল 20%, তারপরের মাসে দিল 30%, তারপরের মাসে দিল 35%। আপনি যদি এটা গেইন করতে পারেন তাহলে আপনাকে এটা দেবে। আর যদি দেখে যে আপনি 30% পারেননি, তাহলে ধরেন আরেকটু কমিয়ে আপনাকে 25 এ দেবে। কারণ সে দেখলো যে ইকোনমিক অবস্থা ভালো না, এখন আমি আমার বাজেটটা কমিয়ে 25 এ নিয়ে আসি। কারণ আমি যদি 30 এর জন্য এখানে প্ল্যানিং করি, কোনো
দেখে যে কোন অবস্থায় আছে, ঠিক আছে, বাজেটটাকে মনিটর করে কিভাবে করলে এটা আমি মানে আমার কস্টিংটাকে কমাতে পারি সেই বিষয়টা দেখে। সো এটাই এখানে বেসিক্যালি বলেছে। দেখেন, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ আ বাজেট হুইচ ইজ ডিজাইন টু রিমেইন আনচেঞ্জড ইরেসপেক্টিভ অফ দ্য ভলিউম। কি বলেছে? আনচেঞ্জড ইরেসপেক্টিভ ভলিউম। এখানে কিন্তু কোনোভাবে চেঞ্জ করছে না, বাজেটের যে পরিমাণ সেটা চেঞ্জ করছে না। আর ফ্লেক্সিবল বাজেটে কি করছে? ডিজাইন টু চেঞ্জ উইথ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি টু রিফ্লেক্ট দ্য ডিফারেন্ট বিহেভিয়ার অর ফিক্সড এন্ড ভ্যারিয়েবল কস্ট। এখানে দেখছে আপনার ফিক্সড কস্ট কেমন হচ্ছে, ভ্যারিয়েবল কস্ট কেমন হচ্ছে, সবকিছু দেখে কি চেঞ্জ করছে। আচ্ছা, আপনারা কখনো ইয়েতে গিয়েছেন, ব্যাচ ট্যুর বা হচ্ছে ফ্যামিলি ট্যুর বা ফ্রেন্ডদের সাথে ট্যুরে গিয়েছেন? আচ্ছা, সেই ট্যুরের সময় আমরা কি চিন্তা করি বলেন তো? আমার এখনো মনে আছে আমাদের ব্যাচ ট্যুরের সময় প্রথমে আমাদের বাজেট ধরা হলো 10,000 পার পার্সন। 10, আমরা 90 জন ছিলাম, তো 10,000 করে পার পার্সনের বাজেট ধরা হলো। তো এটা ধরা হলো ধরেন ট্যুর যেদিন হবে তারও 2 মাস বা 1.5 মাস আগে। তো এটা নিয়ে আস্তে আস্তে করে অনেক ধরনের কথা শুরু হলো। ধরেন সবার কিন্তু সামর্থ্য সেম থাকে না, বা ইভেন আপনি যখন স্টুডেন্ট তখন আপনার সামর্থ্য থাকুক আর না থাকুক আপনাকে তখন দেখতে হবে কিভাবে কস্ট কমাবেন, কারণ তখন আপনার কোনো ইনকাম নেই, ঠিক আছে, আপনার ফ্যামিলির উপরে চলতে হচ্ছে। বা অনেকেই হচ্ছে ফ্যামিলির উপরে চলে না, নিজের ইনকাম দিয়ে চলে। তখন সে কতটুকু করে, হয়তো বা একটু টিউশন করে, তার চাইতে বেশি তো করাতে পারে না যারা ক্লাস করে। তো এভাবে করে আমাদের বাজেট কমে 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 এক সময় আসলো 8,000-এ, তারপরে কমে কমে আসলো কোথায় 7,000-এ, 7,500, এবং শেষ পর্যন্ত গিয়ে কমে গেল 7,000-এ 5 দিনের ট্যুর, ঠিক আছে, কক্সবাজার, রাঙামাটি আর হচ্ছে মহেশখালী। তো কিভাবে সেই বাজেটটা কমালো? অবশ্যই আমাকে একদম যে তারা সব ধরনের ভর্তুকি দিয়ে বাজেটটা কমিয়ে দেবে তা কিন্তু না। আপনার টাকাই আপনাকে ইউজ করতে দেওয়া হবে, কিন্তু সেটাকে কাটছাট করে। কিভাবে? ধরেন আপনি প্রথমে যেই হোটেলে থাকবেন সেটা ঠিক করা হলো, সেটা খুবই লাক্সারিয়াস ছিল, সেখান থেকে আরেকটু ডাউনে নেমে আসলো। আপনি ধরেন যেই ধরনের খাবার ঠিক করেছিলেন, যে ধরনের মেনু ঠিক করেছিলেন, সেখানে একটু বাজেটটা কাট করা হলো। আপনি ধরেন যে বাসে যাবেন, সেই বাসটা এর আগে আপনি স্লিপার কোচ নিয়েছেন, এবার ধরেন আপনার বাজেট কমাতে গিয়ে একটু কি করলেন, একটু কষ্ট হবে, বসে যেতে হবে, এরকম কোনো একটা বাসে আপনাকে যেতে হবে। ধরেন আপনি হচ্ছে গিয়ে 5 দিন থাকতেন বা 6 দিন থাকতেন, সেখানে আপনি 1 দিন কমায় ফেললেন, আপনি 1 দিন একটু কম থাকলেন। আলটিমেটলি এটা কেন করা হয়? একটা গোল থাকে, কিন্তু একটা গোল কি, আমার বাজেট কমিয়ে হলেও যেন আমার ফিক্সড কস্ট কমে। কিভাবে? আমার যেন উপস্থিতি বাড়ে। এখানে কিন্তু খুব বড় একটা বিষয় কি থাকে, মাথা বাড়তে হবে, ঠিক আছে। আমার যদি পার্টিসিপেন্ট বাড়ে, আমার কিন্তু মানে ফিক্সড কস্ট কমে যাবে। যত বেশি আপনার মানুষ বাড়বে, আপনার ফিক্সড কস্ট কমবে, আর ফিক্সড কস্ট কমলে ভ্যারিয়েবল কস্টও কমবে। কিন্তু আপনি যত মানুষ কমাবেন, আপনার কিন্তু পার মাথা পিছু ওই পরিমাণটা কিন্তু বেড়ে গেল, খরচ কিন্তু কমবে না, বাট আপনার মাথা পিছু পরিমাণ বেড়ে যাবে। সো ওই সময় একটা টার্গেট থাকে যে আপনি কত মানুষ দিতে পারছেন। তাই আমরা সবসময় চিন্তা করেছিলাম যে আমাদের সব বন্ধুরা যেন যেতে পারে, আমাদের স্যাররা চিন্তা করেছিল আমাদের সব স্টুডেন্ট যেন যেতে পারে। ইভেন যাদের ধরেন বাসা থেকে পারমিশন থাকে না, টিচাররা কি করে, তাদের বাসায় ফোন দেয়, বাসায় ফোন দিয়ে তারা নিজে দায়িত্ব নিয়ে যে হ্যাঁ আমরা এখানে আছি, আমরা দায়িত্ব নিচ্ছি, সে যেতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের সাথে 10 জন টিচার গিয়েছিল। সো আমার নিজের বাসা থেকে অনেক রেস্ট্রিকশন ছিল, আমাকে যেতে দিল না। কিন্তু যখন শুনলো যে 10 জন টিচার যাচ্ছে, এবং একজন টিচার বাসায় ফোন দিয়ে খুব সুন্দর করে আমার বাবাকে গাইডেন্স গুলো করলো, ইয়ে করলো, তো আমার আব্বু এক সময় হচ্ছে তার কথায় সবকিছু মেনে নিল এবং কনভিন্স হয়ে গিয়ে আমাকে যেতে দিল। সেটা আমার জন্য একটা খুব মানে লাকি একটা চান্স ছিল, হয়তো আমি ভেবেছিলাম যেতে পারবো না। তো এই যে একটা উদাহরণ দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ একটা বাজেট। আপনি যখন একটা পিকনিক করবেন, একটা ট্যুরে যাবেন, এটা যারা অর্গানাইজ করে তাদের কিন্তু অনেক খাটতে হয়। আমরা যারা পার্টিসিপেট করি তার চাইতে যারা অর্গানাইজ করে ওদের কাছে সকল দায়িত্ব থাকে। ইভেন এই যে হোটেল বুকিং বলেন, বাস বুকিং বলেন, এগুলো কিন্তু অনেক আগে করে ফেলতে হয়। ইভেন এখানে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার একটা বিষয় থাকে, একটা টাইমলি টাকাটা নিতে হয়, অনেকে দিতে পারে না, অন্য সময় দিবে, সেটাকে ম্যানেজ করতে হয়। তো এই সকল কিছুই কিন্তু ফিক্সড বাজেট, ফ্লেক্সিবল বাজেটের মধ্যে। তো মনে রাখবেন ওই বাজেটটা ছিল হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। ওটা যদি ফিক্সড বাজেট হতো তাহলে কি কেউ যেতে পারতো? যারা পারবে না মিন্স পারবে না, দিন শেষে আপনার মাথা ঘুরতে গেলে দেখা যেত যে 7 জনের বেশি নাই, ঠিক আছে, তখন সবার ওই 10,000 করেই দিতে হতো। ইভেন তখন 10-এর বেশিও লাগতে হতো। বৃষ্টি হচ্ছে একটু আগেও কিন্তু খুব ভালো ছিল। আমি আজকে সকালে ছাতা আনবো না করে তারপর আবার ছাতা রেখেছি, আসলে এখন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা দেখেন, তাহলে এই দুইটা আপনারা ক্লিয়ার, ওইটা কিন্তু আমাদের ডান। তাহলে টাইপগুলো আপনারা বুঝলেন কি
করে রাখেন। এবার দেখেন বাজেটারি কন্ট্রোল। আপনারা বুঝলেন বাজেট কি, কিন্তু বাজেটারি কন্ট্রোল কি এটাও তো বুঝতে হবে। দেখেন কি বলেছে, বাজেটারি কন্ট্রোল ইজ দ্য প্রসেস বাই হুইচ financial control is exercised by manager preparing budget for revenue and expenditure for each function of the organization in advance of an accounting period। কি বলেছে, আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড শুরু হওয়ার আগেই কিন্তু বাজেটারি কন্ট্রোলটা করা হয়। আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড শুরু হওয়ার পরে কিন্তু বাজেটারি কন্ট্রোল করে না, আগে থেকেই সে বাজেটারি কন্ট্রোলটা করবে এবং এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা সব সময় চলতে থাকে, এটা কিন্তু এন্ডিং হয় না, নেভার এন্ডিং প্রসেস, এটা চলতেই থাকবে। আপনার যে পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এটাকে মনিটর করা দরকার, এটাকে একটু চেঞ্জ করা দরকার, সেই পর্যায়ে গিয়ে এটা চেঞ্জ করবে। দেখেন বাজেটারি কন্ট্রোলটা মূলত একটা প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। অবশ্যই আপনি যখন বাজেট করবেন তখন প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার ব্যবসাটার গোল কি, আপনার ভিশন কি, আপনার মিশন কি, আপনার এমপ্লয়ি কয়জন, সকল কিছু এস্টিমেট করে আপনি কেমন রেভিনিউ করতে চান, আপনাকে কোন পর্যায়ে দেখতে চান, সকল কিছু আইডেন্টিফাই করার পরে কিন্তু আপনি বাজেটটা করেন। সো এটা একটা প্রসেস by which revenue and expenditure for each function of the organization। কি বলেছিলাম, আপনার একটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা করে যে এস্টিমেট আপনি করছেন ওটাই কি বাজেটারি কন্ট্রোল, এবং ওই বাজেটটাকে নির্ধারণ করার পরে সেই অনুযায়ী আপনি পুরো বছরটাকে চালাচ্ছেন। দেখেন according to CIM establishment of budget relating the responsibilities of executives to the requirements of the policy continuous comparison of actual with budgeted result। দেখেন আপনার এই বাজেটটা কিন্তু কখনোই একটা সাধারণ পার্সনকে দিয়ে করা হয় না, আগেই বলেছি। এটা যারা বলতে পারেন যে এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা এই যে সিআইএমএ বা আইসিএমএ এরকম বিভিন্ন জায়গা থেকে তারা প্রফেশনাল হয়েছে, এই বিষয়ে তাদের প্রফেশনাল ডিগ্রি আছে, তারাই কিন্তু আপনার বড় বড় বাজেটগুলো করে থাকে, তাদের দ্বারাই কিন্তু অডিটগুলো করানো হয়, বাজেটগুলো করানো হয়। সো তারা এক প্রকার কি করে, আপনার কি কি রেসপন্সিবিলিটি আছে, কি কি অ্যাক্টিভিটিস আছে, আপনি কি কি অর্জন করতে চান, আপনার পলিসিগুলো কি কি, সকল কিছু বিবেচনা করে কি করা হয়, একটা বাজেটারি কন্ট্রোল করা হয়। এবার দেখেন এলিমেন্টস অফ বাজেটারি কন্ট্রোল, স্টার মার্ক করেন, এলিমেন্টস অফ বাজেটারি কন্ট্রোল। আচ্ছা, এলিমেন্টস বলতে কি বোঝায় বলেন তো? কম্পোনেন্টস। বা ধরেন, আচ্ছা বলেন তো যে আপনি একজন মানুষ, ঠিক আছে, আপনি একজন মানুষ, এখন আপনার এলিমেন্ট আছে না, বলেন তো? এই যে আপনার হাত পা চোখ নাক মুখ আছে, এগুলো কি একটা মানুষের এলিমেন্ট না? আপনি এই রুমে বসে আছেন, এখন যদি আমি বলি যে এখানে এলিমেন্ট গুলো কি কি, আপনি কি বলবেন? এখানে এলিমেন্টের প্রধান এলিমেন্ট হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স। এখানে যারা হিউম্যান আছেন সবাই কি হিউম্যান রিসোর্স, আপনারা কিন্তু শুধু মানে হিউম্যান বললে ভুল হবে, হিউম্যান রিসোর্স আপনারা প্রত্যেকে একটু করে রিসোর্স। এরপরে আপনারা এই যে দেখেন ফিজিক্যাল রিসোর্স আছে, যেগুলো যেগুলো আপনার এই যে এখানে চেয়ার টেবিল ডায়াস, এখানে আপনার বোর্ড, সকল কিছুই কি এখানে হচ্ছে ফিজিক্যাল রিসোর্স। এখানে টেকনোলজিক্যাল রিসোর্স আছে, এই যে টেকনোলজি আপনারা ইউজ করছেন, এখানে এই যে আপনারা এনার্জি ইউজ করছেন, এসি ইউজ করছেন। সো এগুলো কি একটা এলিমেন্ট। এখন আপনি যে বাজেটটা করছেন বা বাজেটারি কন্ট্রোল করছেন তারও তো কিছু এলিমেন্ট আছে, তাই না? তার প্রথম এলিমেন্টটা দেখেন সেটিং আপ বাজেট। সেটিং আপ বাজেট প্রথমে কি প্ল্যান টার্গেট অন রেভিনিউ এক্সপেন্সেস অ্যাসেট অর লায়াবিলিটিস রিলেটিং টু অ্যাক্টিভিটিস কনসার্ন। কি বলেছিলাম, আপনাকে প্রথমে বাজেট করার জন্য অবশ্যই একটা টার্গেট ফিক্স করতে হবে। সেই টার্গেটের কথা বলেছে, দেখেন প্ল্যান টার্গেট। আপনি সেট করলেন যে আপনি 50% রেভিনিউ করবেন, 50% রেভিনিউ করবেন, এটা কি আপনার টার্গেট না? এই টার্গেট ছাড়া কি আপনি বাজেট করতে পারবেন? কোন বেসিসে আপনি বাজেট করবেন? আপনারা যখন এখানে পরীক্ষা দেন তখন কি আপনাদের একটা টার্গেট থাকে না যে আমার সিজিপিএ আমার এত হবে? ধরেন আপনি একটা সিজিপিএ টার্গেট করলেন, ওই টার্গেট করেই তো আপনি লেখাটা লিখবেন, পড়াটা পড়বেন। সো আপনার যদি টার্গেট থাকে কম, আপনি পড়াশোনাও কম করবেন। আপনার টার্গেট বেশি, আপনি কিন্তু পড়াশোনা বেশি করছেন। যাদের টার্গেট থাকে না আমার এই ডিগ্রিটা শুধুমাত্র একটা প্রমোশনের জন্য, তারা কিন্তু কোনো রকম করে একটা প্রমোশনের জন্য আমার একটা ডিগ্রি লাগবে সেভাবে করে পড়াশোনা করে। সো আপনার আলটিমেট একটা গোল থাকতে হবে, এটা একটা প্রথম এলিমেন্ট। সেকেন্ড দেখেন মেজারিং অ্যাকচুয়াল রেজাল্ট এগেইনস্ট দ্য বাজেট অন আ কন্টিনিউয়াস বেসিস। কি বলেছিলাম যে আপনার বাজেটটা কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে, হয় কমে না হয় বাড়ে, যেটা প্রয়োজন সেটা হয়। দেখেন কি বলেছেন মেজারিং অ্যাকচুয়াল রেজাল্ট। আপনি বাজেট করেছিলেন, আপনি আইডিয়া করেছিলেন যে আপনার 50% রেভিনিউ হবে, কিন্তু আপনি এটাকে মনিটরিং করতে গিয়ে দেখলেন আপনার কত হয়েছে 30%। এই যে আপনি এই যে 30% হয়েছে এটাকে বলা হয় কি অ্যাকচুয়াল। এটা কি বলা হয় অ্যাকচুয়াল। এই অ্যাকচুয়াল যে রেভিনিউটা হয়েছে সেটার সাথে আপনি আপনার যে স্ট্যান্ডার্ড ছিল
সেই স্ট্যান্ডার্ডকে কম্পেয়ার করে দেখলেন যে এখানে 20% গ্যাপ, তখন আপনি এই বাজেটটাকে আবার রিশাফেল করলেন, আপনি বাজেটটাকে আবার রিশাফেল করলেন। এটাই কি মেজারিং অ্যাকচুয়াল রেজাল্ট। এবার দেখেন আইডেন্টিফাইং এন্ড অ্যানালাইজিং ডেভিয়েশন ফ্রম বাজেট এন্ড মডিফাইং বোথ অ্যাকচুয়াল অপারেশনস এন্ড বাজেট। কি বলেছি, এই যে এখানেই বলেছি। প্রথমে আপনি কি করলেন, একটা গোল টার্গেট করলেন 50%, গেল প্রথম এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টে এসে আপনি কি করলেন, অ্যাকচুয়াল আপনার কত হয়েছে সেটা দেখলেন, অ্যাকচুয়াল হয়েছে 30%, আপনি অ্যাকচুয়াল পারফরম্যান্সটা নিরূপণ করলেন। থার্ড মানে একদম লাস্টে কি করলেন, এটার সাথে এটাকে তুলনা করলেন। ওই যে দেখেন আইডেন্টিফাইং এন্ড অ্যানালাইজিং ডেভিয়েশনস। হোয়াট ইজ ডেভিয়েশনস? ডেভিয়েশনস কি, গ্যাপ, ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড স্ট্যান্ডার্ড রেজাল্ট। তাহলে অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড রেজাল্টের মধ্যে আপনি গ্যাপ পেলেন 20%, এই 20% কি ডেভিয়েশন, এই 20% ডেভিয়েশন। তাহলে এই 20% ডেভিয়েশন কাটানোর জন্য আপনাকে এখন বাজেটটাকে রিশাফেল করতে হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে কি আপনার লাস্ট এলিমেন্ট। তাহলে তিনটা এলিমেন্ট কি খুব কঠিন? খুব কিন্তু কঠিন না। আপনারা প্রথমে একটা টার্গেট করলেন, টার্গেট করার পরে অ্যাকচুয়াল কি হয়েছে রেভিনিউ সেটা আপনারা জানলেন, জানার পরে শেষে কি করলেন, দুইটাকে ডিফার করে দেখলেন যে কত পার্সেন্ট গ্যাপ আছে, বেশি হয়েছে নাকি কম হয়েছে। যদি আমার রেভিনিউ বেড়ে যায় আলহামদুলিল্লাহ, কি করব, আমাদের বাজেটটাকে আরো বাড়িয়ে দেব। আর যদি দেখি যে আমার রেভিনিউ কম হয়েছে, তখন কি করব, বাজেটটাকে একটু ডাউন করে কিভাবে আস্তে আস্তে করে বাড়ানো যায় সেটা আমরা দেখব। সেখানে যদি আমার কর্মীর প্রয়োজন আমি কর্মী নিব, অবশ্যই আমার কর্মীর বেতনটা আমাকে আবার হিসাব করতে হবে, ঠিক আছে? সো আপনাকে একদম স্পেসিফিক ভাবে বাজেট করতে হবে যাতে কোনো কিছু মিসিং না হয়, তাহলেই আপনি কি সাকসেসফুল হতে পারবেন। আচ্ছা এটা লাগবে না, এটা দেখেন, এটাকে মার্ক করেন। দেখেন আমি মার্ক করতে বললাম বলে যে শুধু মার্কই করবেন তা না, অবশ্যই এটা মনোযোগ দিয়ে পড়বেন। মার্ক করতে বলেছি মানে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমি কিন্তু 5 স্টার করতে বলেছি। সো যদি খুব বেশি ইম্পর্টেন্ট না হতো তাহলে কিন্তু আমি 3 স্টার করতে বলতাম। আচ্ছা দেখেন অ্যাডভান্টেজ অফ বাজেটারি কন্ট্রোল। আচ্ছা বলেন তো এতখানি পড়ার পরে আপনারা কি অলরেডি বুঝে গিয়েছেন না যে এর অ্যাডভান্টেজ গুলো কি কি? বলেন এখান থেকে যদি আপনারা নাও পড়েন, আপনারা কি এখন বুঝতে পারছেন না যে একটা বাজেট করলে আসলে অ্যাডভান্টেজ গুলো কি কি হয়? এটা মার্ক করেন। আচ্ছা আপনারা কিন্তু বুঝে গিয়েছেন অলরেডি কি কি আমাদের বেনিফিট হতে পারে। তারপর আমরা একটু পড়ি, ঠিক আছে? দেখেন প্রথমটা কোঅর্ডিনেশন অফ অল ফাংশনস এন্ড অ্যাক্টিভিটিস। কি বলেছে, আপনি বাজেট করতে গেলে প্রথমেই কিন্তু একটা লাভ আপনার হয়ে যাচ্ছে। কিভাবে? আপনি কিন্তু প্রত্যেকটা সেক্টরকে কোঅর্ডিনেট করে ফেলছেন, আপনার কিন্তু কাজগুলো গোছানো হয়ে যাচ্ছে। আলাদা করে কিন্তু আপনার এই যে বাজেট যেভাবে করতেন, তার কত হয়েছে তার কত হয়েছে এক একজনকে আপনি ডেকে জিজ্ঞাসা করতেন, হয়তো অনেক সময় গ্যাপ হয়ে যেত, পারতেন না, কারণ আমরা তো হিউম্যান বিং, কাজ তো হিউম্যানরাই করে। সো হিউম্যান বিংরা অসুস্থ হয়, তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, ক্রাইসিস হয়। তো আপনার যখন এই মুহূর্তে দরকার আপনার পুরো ইনস্টিটিউশনের বাজেট কত সেটা ধরেন কোনো একটা লিগ্যাল কারণে আপনাকে কোথাও সাবমিট করতে হবে, তখন যদি আপনার এটা কোঅর্ডিনেশন করা না থাকে তখন আপনি সবাইকে দেখে কি পারবেন? তখন কারো ছুটি, কারো হচ্ছে অসুস্থতা, কারো ধরেন কাজ হয়নি, কমপ্লিট হয়নি, আমরা কিন্তু ফাঁকিবাজ, ঠিক আছে? আমরা যদি না পারি আমরা কাজ করি না, আমরা হচ্ছে কাজ জমিয়ে রাখি, একটা সময় গিয়ে আমরা নিজেই কাজের ভারে নিচু হয়ে পড়ে যাই, তখন ডিপ্রেশনে পড়ে যাই। সময়ের কাজ সময় করলে কিন্তু এটা হয় না। যেমন এই যে আপনারা কি করেন, ক্লাসে পড়া ক্লাসে পড়েন না, তারপরে কিন্তু পরীক্ষার আগে গিয়ে মনে হয় কি এত পড়া আমি কিভাবে করবো, অথচ দেখেন ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেললেন, বাসায় গিয়ে শুধু পরীক্ষার আগে যদি একটু চোখ বুলান আপনার কিন্তু হয়ে যায় সবকিছু। আর এখন আপনারা বড় হয়েছেন, অনেক বড় হয়েছেন, সেখানে তো মুখস্থ বিদ্যা কাজে লাগানোর কোনো প্রয়োজন নেই। মাথায় রাখবেন, কনসেপ্ট থাকবে, কনসেপ্ট অনুযায়ী লিখবেন। সো এই সেম জিনিসটাই এখানে বলেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ফাংশনের সাথে একটা কোঅর্ডিনেশন হয়ে যায়। সেকেন্ড ওয়ান দেখেন রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। ইনফরমেশন ইজ প্রোভাইডেড টু ম্যানেজার রেসপন্সিবল টু রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার। আচ্ছা এই যে বাজেটটা আপনাকে তৈরি করে দিচ্ছে, আলটিমেটলি কি করছে বলেন তো, আপনাকে কিন্তু ওই ম্যানেজারকে কিন্তু রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছে, একটা জবাবদিহিতার মানে মাপকাঠি কিন্তু তাকে দিয়ে দিচ্ছে। সে কিন্তু এখন চাইলেও নিজের মতো করে চলতে পারবে না যে ঠিক আছে আমি ডিপার্টমেন্ট ছেড়ে দিলাম, এখানে যেমন খুশি তেমন হোক, এটা তো আমার বিজনেস না, আমি তো এখানে একজন ম্যানেজার মাত্র, তো যদি রেভিনিউ না হয় না হবে, আমি তো বেতন পাবো। সে কিন্তু তখন এটা চিন্তা করতে পারবে না, তখন তার কাঁধে অলরেডি একটা বোঝা কিন্তু রয়ে গেছে, কারণ বাজেটে তাকে বলে দিয়েছে টার্গেট এত %। সো কি হচ্ছে, ম্যানেজারের রেসপন্সিবিলিটি অটোমেটিক বেড়ে যাচ্ছে। এবার দেখেন ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। কি বলেছে, আপনার কিন্তু এখানে অনেক ধরনের রিসোর্স থাকে, ফাইন্যান্সিয়াল রিসোর্স থাকে, হিউম্যান রিসোর্স থাকে, টেকনোলজিক্যাল রিসোর্স থাকে, ফিজিক্যাল রিসোর্স থাকে, টেনজিবল থাকে, ইনটেনজিবল থাকে। আপনি কি সব রিসোর্স ধরতে পারেন? নো। এই যে আমাদের স্কিল, এই যে আমাদের ব্রেনটাকে আমরা কাজে লাগাই, এই যে
যে আমরা সফটওয়্যার দিয়ে কাজ করি, এগুলো কি কোনো টেনজিবল? নো, এগুলো কি ইনটেনজিবল অ্যাসেট। তো এই ইনটেনজিবল, টেনজিবল বিভিন্ন ধরনের যে রিসোর্স গুলো যেগুলো কাজে লাগিয়ে আমরা একটা ফাইনাল প্রোডাক্ট উৎপাদন করি, ফাইনাল রেভিনিউ পাই বা একটা বিজনেসকে পরিচালনা করি, এই সকল কিছু একটা সুন্দর ইউটিলাইজেশন কার মাধ্যমে করা যায়? বাজেটের মাধ্যমে। কারণ আপনি বাজেট ওয়াইজ যদি আগান তাহলে আপনার রিসোর্স নষ্ট হবে না। আপনি প্ল্যান করলেন যে আপনি একটা রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্টে এখন সার্ভিসগুলো কিভাবে দেয় বলেন তো? ওরা কিন্তু আগে থেকে সব ধরনের প্রোডাক্ট উৎপাদন করে রাখে না, বা ধরেন সব ধরনের খাবার কিন্তু পুরোটা তৈরি করে রাখে না। খেয়াল করেছেন? আপনারা যখন ধরেন গিয়ে আপনার একটা পাস্তা অর্ডার দিলেন, পাস্তা অর্ডার দিলে ওরা কি করে? ওই পাস্তাটা কিন্তু হাফ সিদ্ধ আগে করে রাখে, ঠিক আছে? হাফ সিদ্ধ করে রাখে, আপনারা যখন কি তখন ওইটা কিন্তু নষ্ট হবে না, ওটাকে ফ্রিজিং করতে পারে বা ওটাকে ওরা স্টোরেজ করতে পারে। কিন্তু যখন আপনি কি অর্ডারটা দিচ্ছেন, ধরেন আপনি 5 জনের অর্ডার প্লেস করেছেন, তখন তারা কি করে? ওটাকে ফাইনাল প্রসেসিং করে, ফাইনাল প্রসেসিং করে ওটাকে রান্না করে আপনার সামনে নিয়ে এসে গরম গরম আপনি খেতে পারেন। সো এতে কি হচ্ছে? আলটিমেট কিন্তু তাদের খরচ কমে যাচ্ছে, ওয়েস্টেজ কমে যাচ্ছে। আমরা তো আগে কি হতো জানেন? এই যে মানুষ হোটেলে আগে থেকে সব রান্না করে রেখে দিত, এটাকে রাত পর্যন্ত চালাতো। প্রথমত কি হতো? মানুষের পেটে সমস্যা হতো, দ্বিতীয়ত ওই রাতে গিয়ে বেশিরভাগ সময় অনেক খাবার ফেলে দেওয়া লাগতো, ঠিক আছে? অনেক খাবার ফেলে দেওয়া লাগতো। আবার অনেকে কি করে? অনেক জায়গায় দেখবেন একটা তেল দিয়ে অনেক দিন রান্না করে, একটা তেল দিয়ে অনেক কিছু ভাজছে অনেক দিন, এবং সেটা খেয়ে কিন্তু মানুষের সমস্যা হচ্ছে, তেলটা কালো হয়ে যাচ্ছে। তো আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন যে আমি কতটুকু নিলে আমার এটা থেকে যাবে না, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটাকে করতে পারবেন। আরেকটা উদাহরণ দিই, আপনারা ডেলের কম্পিউটার ইউজ করেন না? এই ডেল বা মাইক্রোসফট যাই বলেন, এই কোম্পানিগুলো কি করে জানেন? ওদের অনেক সাপ্লায়ার থাকে যাদেরকে ওরা চাইলেই পেয়ে যায়। ধরেন কন্ট্যাক্ট করার সাথে সাথে ওই সাপ্লায়ার হাজির হয়ে যায়। তো যখন ওদের অর্ডার আসে, ধরেন 100 পিস অর্ডার এসেছে, ওরা কিন্তু আগে থেকে তৈরি করে রাখে না। আগে থেকে তৈরি করে রাখলে তো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তাই না? আপনার কিন্তু পিসি গুলো যে একটা মেয়াদের থাকে, সো আপনি যদি অতিরিক্ত মেয়াদবিহীন পণ্য বিক্রি করেন, সেটা কিন্তু মেয়াদের আগেই শেষ হয়ে যাবে, তাই না? তো ওরা কি করে? ওদের অনেক সাপ্লায়ার থাকে যারা একদমই বিশ্বস্ত, ঠিক আছে? ওদের চাইলেই পাওয়া যাবে। ওদের ধরেন 100 অর্ডার আসে, তারা কি করে? ওই সাপ্লায়ারদেরকে সাথে সাথে বলে দেয় যে আমার 100 অর্ডার আসছে, আমার এটা লাগবে। তো ওদের কিন্তু পার্টস একটা জায়গা থেকে আসে না, প্রত্যেকটা পার্টসের জন্য আলাদা আলাদা কোম্পানি থাকে, সাপ্লায়ার থাকে। ওই প্রত্যেকটা পার্টস তখন ওই কোম্পানিতে চলে আসে সাপ্লায়ার থেকে, আসলে তখন তারা ইনস্ট্যান্ট প্রোডাক্ট তৈরি করে ইনস্ট্যান্ট সেল করে দেয়, ঠিক আছে? সো দেখেন এখন টেকনোলজিগুলো কত উন্নত হয়ে গেছে। তো আগে থেকে তৈরি করে রেখে কেন আপনি প্রোডাক্টটাকে নষ্ট করবেন? একটা ফোন ধরেন আপনি 1 বছর আগে তৈরি করেছেন, 1 বছর পরে সেল করলেন, তাহলে কি আপনি আলটিমেটলি কি কাস্টমারকে ঠকাচ্ছেন না? সো এখন যেহেতু অনেক ট্রাস্ট চলে আসছে, অনেক ট্রান্সপারেন্সি চলে আসছে, মানুষ এগুলো করে না, ঠিক আছে? সো আপনি যদি বাজেট করেন, আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি হচ্ছে? ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এবার দেখেন মোটিভেশন অফ ম্যানেজার্স থ্রু দ্য ইউজ অফ ক্লিয়ারলি ডিফাইন্ড অবজেক্টিভস এন্ড মনিটরিং অফ অ্যাচিভমেন্ট। আপনার ম্যানেজার যখন কোনো একটা স্পেসিফিক একটা গোল পাবে, তখন কিন্তু সে কাজ করতে বেশি মোটিভেটেড হবে। আপনি জানেন আপনাকে 10% রেভিনিউ অর্জন করতেই হবে, তখন কিন্তু আপনার মোটিভেশন কাজ করবে। কারণ আপনি 10% যদি অর্জন করতে না পারেন, সেটা কিন্তু আপনার উপর ইফেক্ট করবে, আপনার চাকরিটাও চলে যেতে পারে, ঠিক আছে? তখন আপনি কি হবেন? মোটিভেটেড হবেন। আর গোল যদি সবসময় স্পেসিফিক থাকে, মানুষ কিন্তু মোটিভেটেড হয়। আপনি জানেন আপনার এই কোর্সের মধ্যে কয়টা চ্যাপ্টার পড়াবো, আপনি জানেন যে আপনার সাজেশনগুলো রেডি, আপনি জানেন যে আপনি পরীক্ষায় এত পার্সেন্ট মার্ক মিনিমাম পাবেন, তখন আপনার মোটিভেশন কাজ করবে না আমি তাহলে এই কয়টা চ্যাপ্টার শেষ করে যাই, যেহেতু এই কয়টা চ্যাপ্টারের মধ্যেই আমার পরীক্ষা চলে আসবে, তাহলে আমি রিস্ক কেন নেব? এই যে মোটিভেশনটা কাজ করে একটা জিনিস স্পেসিফিক থাকলে, এটা একটা অ্যাডভান্টেজ। এবার দেখেন প্ল্যানিং অ্যাহেড গিভস টাইম টু টেক কারেকশন অ্যাকশন। দেখেন আমরা কিন্তু বেশিরভাগ মানুষই অভ্যস্ত এটাতে যে আগে থেকে কোনো প্ল্যান করবো না, হুট করে একটা জিনিস ঘটে গেল, হুট করে মন খারাপ হয়ে গেল, কি করবো ভেবে পাই না, এরপর হচ্ছে আমরা একটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিই, এবং ওই ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা ভুলটা করি। আপনি যত দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন, ভুলটা অত বেশি হবে। আপনি যত ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, কাজ অত সুন্দর হবে। সো বাজেটটা কি হয় জানেন? আপনি যেহেতু 1 বছর আগেই আপনার বাজেট করে ফেলছেন, আপনি কিন্তু পুরো 1টা বছর সময় পাচ্ছেন এটাকে কারেকশন করার জন্য। আপনি যেখানে ঠেকে যাবেন, আপনি সেখানেই কারেকশন করবেন, যেখানে ঠেকে যাবেন সেখানে কারেকশন করবেন। আপনার বাজেটই নাই, তাহলে আপনি কারেকশন কি করবেন? ঠিক আছে? ধরেন হুট করে আপনার কাছে কোর্ট থেকে একটা আপনার বাজেটের চাইলো, কপি চাইলো, আপনার কোনো বাজেট করা নেই, তখন আপনি হুট করে সকল কর্মীকে চাপ দিয়ে বসবেন, কিছু কর্মী ওখান থেকে কাজ ছেড়ে পালিয়েও যাবে, বলবে আমার এখানে কাজ করার দরকার নেই, আমি এত কম সময়ের মধ্যে কিভাবে এই কাজটা সাবমিট করবো। কিন্তু আপনি 1 বছর আগে থেকে বাজেট করেন, তারপর তাদেরকে বলতে পারবেন সেটা কারেকশন করার জন্য, ঠিক আছে? এবার দেখেন এস্টাবলিশেস আ সিস্টেম অফ কন্ট্রোল ইফ প্ল্যানস
আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন, কারণ আপনি জানেন কাকে কোন দায়িত্ব দিয়েছেন, কোন বাজেট কাকে ফুলফিল করতে দিয়েছেন। আপনার কিন্তু মাথায় আছে যে অমুক বস এটা করবে, এই বস এটা করবে, ওই মানে আপনার কর্মচারী এটা করবে, আপনি কিন্তু জানেন। তো আপনার স্পেসিফিক যেখানে সমস্যা হবে আপনি সেই ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসা করতে পারবেন যে আমার এই বাজেটের এই অবস্থা কেন, এটা আরেকটু ভালো করার জন্য কি করতে পারি। আপনি কিন্তু খুব সহজেই ইভালুয়েট করতে পারবেন। তাহলে আপনার অ্যাডভান্টেজগুলো বুঝছেন? কোনো সমস্যা আছে এখানে? ওকে, এবার আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখি। বলেন তো, প্রত্যেকটা মুদ্রার কি এক পাশ আছে আবার আরেক পাশ আছে, একটা ডার্ক একটা হোয়াইট, কিন্তু আমরা ডার্ক সাইডটা অনেক সময় দেখি না। প্রত্যেকটা জিনিসেরই খারাপ এবং ভালো দুটোই আছে। এখানে খারাপগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ কি, আসলে খারাপ না, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। সেট ইন স্টোন, কি বলেছে? স্টোন মানে কি? স্টোন মানে পাথর। সেট ইন স্টোন মানে কি? আপনি একটা টার্গেট যে সেট করে দিচ্ছেন, এখানে একটা অসুবিধা হতে পারে কি, ম্যানেজার্স মে বি কনস্ট্রেইনড বাই দ্য অরিজিনাল বাজেট, মেক নো অ্যাটেম্প্ট টু স্পেন্ড লেস দ্যান ম্যাক্সিমাম অর এক্সিট টার্গেট ইনকাম। কি বলেছি? আপনি একটা টার্গেট ইনকাম যখন দিয়ে দিবেন, তখন ম্যানেজার চাইলেও কিন্তু ওই ইনকামটার যদি কম অথবা বেশি কোনো কিছু পরিকল্পনা করতে পারবে না, চিন্তা করতে পারবে না। তখন তার মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে, যেহেতু ফিক্স কোনো জিনিসই আসলে ঠিক না। ফিক্স জিনিসগুলো টাইম টু টাইম আপডেট করতে হয়। এবার দেখেন টাইম কনজিউমিং প্রসেস, এটা মানে সবকিছুতেই আছে আসলে। আপনি যখন একটা সুন্দর সিস্টেম করতে যাবেন, সিস্টেমটা করার সময় একটা টাইম লাগবে না? বলেন তো, এই যে এখন আমাদের কান্ট্রির যে অবস্থা, এখন এই কান্ট্রিটাকে সুন্দর করার জন্য বা আবার একটা স্ট্রাকচার তৈরি করার জন্য এটা কি একদিনে পারবে? পারবে না। এই গভর্নমেন্টকে অবশ্যই আপনার একটা সময় নিতে হবে, যেই সময়ের মধ্যে তারা এই স্ট্রাকচারটা তৈরি করতে পারবে। তাহলে সবকিছুর জন্য একটা টাইম দরকার। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি বাজেট করার জন্য অবশ্যই আপনার এখানে একটা খরচ হবে, একটা কস্টিং হবে, আপনার কিছু ম্যান লাগবে, মানে কিছু হিউম্যান রিসোর্স লাগবে। এবার দেখেন, আনরিয়ালিস্টিক অর ফিক্সড বাজেট আর সেট এন্ড অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি লেভেল ইজ নট অ্যাজ প্ল্যান। আপনি একটা আনরিয়ালিস্টিক বাজেট তৈরি করতেই পারেন, সবাই যে রিয়েলিস্টিক বাজেট করে তা না। আপনি বাজেট করতে গিয়ে যদি ওভার কোনো আনরিয়ালিস্টিক বাজেট করে ফেলেন, ধরেন আপনার ব্যবসায় যে রিসোর্স আছে সেগুলো খাটিয়ে আপনি সর্বোচ্চ 30% ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি বাজেটের মধ্যে কি করলেন, ইনকাম 50% দেখাই দিলেন, তো এটা কি অনেক বেশি হাই হয়ে গেল না? এটা যদি আপনি 30% এর জায়গায় 35% করতেন, এটা কিন্তু খুব বেশি হাই হতো না। কিন্তু যখন আপনি 30 অ্যাকচুয়াল হতে পারে, সেখানে আপনি 50 করে ফেললেন, অবশ্যই আপনার বাজেটটা কি হবে, আনরিয়ালিস্টিক হবে, তখন একটা প্রবলেমের সৃষ্টি করবে। এবার দেখেন, if fixed budget are set and not as it merely due to changes in activity, কি বলেছে? ফিক্সড বাজেট যদি কোনো কারণে ফুলফিল না হয়, তখন কিন্তু চেঞ্জেসটা খুব বেশি হয়, তখন কিন্তু চেঞ্জের মাত্রাটা খুব বেশি করতে হয়। ঠিক আছে? এবার দেখেন, ডিমোটিভেটিং ফর ম্যানেজার্স ইফ বাজেট আর ইম্পোজড বাই টপ ম্যানেজমেন্ট। কি বলেছে? ধরেন ম্যানেজার যারা ফাংশনাল লেভেলে আছে, তাদের সাথে কথাবার্তা না বলেই মানে আপার লেভেলের ম্যানেজমেন্ট কি করলো, একটা বাজেট ফিক্স করে ফেললো। একটা বার তাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করলো না, যে আপনারা এই বিষয়ে অবগত কিনা, আপনারা এটা পারবেন কিনা, কিংবা আমার এমপ্লয়ি কত আছে আপনারা একটা হিসাব দেন, আমার কি আরো কোনো হিউম্যান রিসোর্স লাগবে কিনা, কোনো টেকনোলজি লাগবে কিনা, বা এই বাজেটটা কি আপনারা অর্জন করতে পারবেন কিনা, নাকি আরেকটু কম দিলে ভালো হয়, আরেকটু বেশি করলে ভালো হয়। এই যে আলোচনাগুলো, তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে যদি টপ ম্যানেজমেন্ট এরকম কোনো একজন মানে কনসালটেশন ঠিক করে তারা দিয়ে দিল, অথবা উইদাউট কনসালটেশন তারা নিজের একটা বাজেট ফিক্স করে ফেললো, তখন আলটিমেট কি হবে বলুন তো? আপনার বাজেটটাও সাকসেসফুল হলো না, আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারলেন না, আপনার কর্মীগুলো ডিমোটিভেট হয়ে গেল, আপনার ব্যবসায় একটা লস হয়ে গেল, এবং ফিউচারে এটাকে আপগ্রেড করার জন্য আপনার মোটিভেশনটাই নষ্ট হয়ে গেল, তাই না? আর দেখেন, একটা বাজেট ফুলফিল না হওয়া মানে কিন্তু অনেকগুলো পক্ষ জড়িত। এখানে আপনার এমপ্লয়ির স্যালারি একটা বিষয় আছে, আপনার অনেকগুলো স্টেক হোল্ডার আছে, তাদের একটা বিষয় থাকে, আপনি লিগালি কারো কারোর কাছে কিন্তু জবাবদিহি করতে হয়, সেখানে একটা বিষয় থাকে। এবং সবচেয়ে বড় ফ্যাক্ট হলো, আপনি নিজে যখন ওনার, প্রথমে আপনি যখন একটা ধাক্কা খাবেন, তখন কিন্তু ওই ধাক্কাটা কাটিয়ে উঠতে গিয়ে আপনার মোটিভেশন নষ্ট হয়ে যাবে। সো আপনি কেন বুঝে শুনে এরকম একটা বাজেট করবেন? সো বাজেট তৈরি করতে গেলে এই ধরনের কিছু প্রবলেম থাকে। এই হচ্ছে আপনার আলটিমেট বাজেটের পোরশন। এবার যদি আমরা একটা কনক্লুশন করি, তাহলে বলতে পারি যে বাজেটটাকে স্টেপ বাই স্টেপ করতে হয়, এবং ইমপ্লিমেন্টেশন অফ বাজেট ইজ আ সেকেন্ড ফেজ। আপনি বাজেটটাকে ইমপ্লিমেন্ট করবেন, প্রথমে কি একটা বাজেট তৈরি করবেন, এরপর সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, সেটা হচ্ছে একটা সেকেন্ড ফেজ। But the preparation and implementation of budget alone will not achieve much unless a comparison is made regularly, দেখেন, between actual performance and budget performance। जो একটা বাজেটকে
অ্যাকচুয়াল রেজাল্টের সাথে আপনার যে ডিজায়ার্ড রেজাল্টটা আছে সেটাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে যদি আপনার মনে হয় যে খুব বেশি গ্যাপ আছে, ওই গ্যাপটাকে আপনার ফুলফিল করার জন্য কি করতে হবে, ওই গ্যাপটাকে কমিয়ে আনার জন্য আপনাকে কি কি করতে হবে, সব ধরনের ব্যবস্থা নিতে হবে। সো আলটিমেটলি আপনার বাজেটারি কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য। আপনি যদি মনিটারি যেই এস্টিমেটটা সেটা যদি আপনি না করতে পারেন, তাহলে শুধুমাত্র কোয়ালিটেটিভ এস্টিমেট করে কোনো লাভ নেই। ঠিক আছে, দুটাই করতে হবে। তো আলটিমেটলি এগুলোই এখানে আমরা কি বললাম, বাজেট কাকে বলে, হোয়াট ইজ বাজেট, হোয়াট ইজ বাজেটারি কন্ট্রোল, টাইপ অফ বাজেট, তারপরে পড়লাম কি মেথড অফ বাজেট। এই তো, আচ্ছা এগুলোই মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। এখানে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলেন। কোনটা বুঝতে পারেননি এরকম আছে স্যার, আপনি পেরেছেন, আপনি আচ্ছা, কারো কোনো সমস্যা নেই, এত সুন্দর মানে বুঝে গেছেন সবাই, বা আলহামদুলিল্লাহ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আর ইনশাআল্লাহ আপনারা হচ্ছে নেক্সট আমি চেষ্টা করবো সামনের সপ্তাহের মধ্যে আপনাদেরকে একটা সাজেশন প্রোভাইড করার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, তাহলে এখানে আল্লাহ হাফেজ।